গোয়াল ঘরের সামনে বাধা ডাকাত দলের 2 সদস্য একটাকে মেরে আধমরা করে ফেলা হয়েছে। অপরজনের হাত থেকে রামদায়ের ভয়ানক আঘাতে রক্ত ঝরছে। সেই রক্তে পরনের লুঙ্গি ভিজে লাল টকটকে হয়ে গেছে নাজিরের দয়ার শরীর। তাই রক্ত বন্ধ করতে জাহিদের হাত দিয়ে দূর বানিয়ে লাগিয়ে দিয়েছে ক্ষতস্থানে। মমিনুল শাহ 2 হাত পেছনে রেখে শটান হয়ে দাঁড়িয়ে দেখছেন নাজিরের কাণ্ড। তাদের পেট থেকে সর্দারের নাম বের করার চেষ্টা চালাচ্ছে সে। খানিক বাদে বাদে ধৈর্য হারিয়ে তেড়ে যাচ্ছে মারতে। শাহরিয়ার বারবার তাকে আটকাচ্ছে। এক পর্যায়ে মমিনুল শাহ বলে উঠলেন, আহা, এবার স্যার তো নাজির কাউরে দিয়ে চেয়ারম্যানের অফিসে পাঠায় দে, ওরা বুঝা নিব বাকিটা। ওরা কি বুঝবো? 5টা মাস ধরে ডাকাতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এক একটারে ধরতে পারছে। আমি ধরেছি, তাই পরের বারে চেয়ারম্যান আমারে বানা উচিত। হ যা, চেয়ারম্যানের সামনে গিয়ে কথাটা ক। বেডা হাসা ভাইবা মুইত্যা দিব। থাক, তাহলে দরকার নাই। এখন কন, সদর দরজা খোলা আছিল কেন? যদি আমার একটা গরু চুরি হইতো তাহলে খবর আইছিল। আমরা গো কি কইছে? দরজা খুইলা রাখছেন? আমরা কি করছি? সামিউল করছে এসব। একেবারে বাপের লাহান ধান্দাবাজ হইছে। নাজির, না শোনার ভান ধরে আশেপাশে তাকালো নাজির। যেন সামিউল নামের কাউকে সে চেনে না। গ্রামের অনেক মানুষ ডাকাত দেখতে শাহ বাড়িতে ভিড় জমিয়েছে। এতদিনকার মনের ক্ষোভ ঝাড়ছে গালি আর থুতুর মাধ্যমে। সব রাগ ভুলে দেলোয়ার এসেও হাজির হয়েছেন সেখানে। কয় মাস আগে এদের হামলার শিকার তার মেয়ে জামাই হয়েছিল। এসে গালি দিতে দিতে জুতা খুলে 2 ঘা লাগিয়েছিলেন গালে। নাজিরের উদ্দেশ্যে কঠোর স্বরে বলেন, একটারও ছাড়বি না। এনে বইয়া মোরক হারামজাদারা অনেক অত্যাচার করছে, আমার গহনাগুলো লুটপাট করছে। নেন, লগে করে বাইর লইয়া যান। দে, ডাকাতির মুখ ঢুকাইয়া দে। না থাক, পরে খুন খামারি কইরা দোষ দিবেন নাজিরের। এখনো বিয়ে শাদী করি নাই। সারা পাড়া দৌড়ে লঞ্চে ওঠার অভিমুখে ছোকরাকে ধরে বেঁধেছে নাজির। বাকি যেটা ভেতরে আটকা পড়েছিল সেটা আবার ধরা খেয়েছে সামিউল আর পারভেজের হাতে। বাকি দায়িত্ব চাচাতো ভাইদের হাতে দিয়ে সে বের হলো বাড়ি থেকে। মাথাটা ধরে গেছে একদম। কদিন ধরে মাস্টার বাড়িতে ঘটকের আনাগোনা বেড়েছে। নিত্য নতুন পাত্রের বহর বসেছে বসার ঘরে। বেশ কয়েকজনকে বাপ চাচাদের মনে ধরলেও বিয়ের কথা যেন কিছুতে এগোচ্ছে না। গ্রাম পর্যন্ত পাত্রপক্ষ এলেই কারো কান পড়ে পথ থেকে ফিরে যাচ্ছে। আবার কেউ বা বাড়ি পর্যন্ত এসে মেয়ে দেখে গেলেও ভাঙে যাচ্ছে বিয়ে। কাশেম আলী এতে বিরক্ত। দিনরাত গালি দিয়ে যাচ্ছেন অসভ্যগুলোকে। তবে তার সেই রাগ বিরক্তি গিয়ে শান্ত হলো দুপুরের খানিকটা পর। ডাক পিয়নের মারফত চিঠি এসেছে 2টি। একটি তার নামে, অপরটি স্ত্রীর নামে। প্রেরকের স্থানে লেখা সম্বন্ধী জসিমের নাম। স্ত্রী চিঠি বিছানায় রেখে নিজের চিঠি পড়ে সন্তুষ্ট হলেন বলেই মনে হলো। তা নিয়ে সোজা হাঁটা ধরলেন পিতার ঘরে। সেই রাতের ঘটনার পর থেকে পিতার সাথে মুখোমুখি কথা হয় না ভদ্রলোকের। নিজের প্রতি লজ্জায় ওই প্রথম তার মুখের উপর কথা বলেছে সে। এরপরেও কিভাবে ক্ষমা চাওয়ার জন্য ঘরের সামনে গিয়েও ফিরে এসেছে বারবার। তবে সাহস করে আজ গেল, দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল। আব্বা, আইমু? আয়। গম্ভীর কণ্ঠের অনুমতি পেতেই ভেতরে প্রবেশ করলেন কাশেম আলী। আকবর মিয়া আরামকে দাঁড়ায় অর্ধশোয়া। কাশেম আলী এসে সোজা বসলেন পিতার পায়ের ধারে। চলল দুজনের মধ্যে তুমুল নীরবতা। আকবর মিয়া সায় দিলেন সেই নীরবতায়, নড়লেন না, তাকিয়ে দেখলেনও না। হঠাৎ করে কাশেমের অস্বস্তি বাড়ল। দরদর করে ঘামতে লাগলেন। অপরাধবোধ কাজ করছে বোধহয়। সেই অপরাধবোধ থেকে হয়তো মাথা রাখলেন পিতার হাঁটুতে। আকবর মিয়া এবার চোখ খুলে মাথা নেমে ছেলের দিকে তাকালেন। কি হইছে? মাথা ঠিক আছিল না আব্বা। রাগের মাথায় মুখের উপরে কথা কইয়া দিছি। পরের ঘটনা তো আমনে সবই জানেন। মাফ চাইতে পারি নাই, আমারে মাফ কইরা দেন আব্বা। আর কখনো এমন হইব না। বহুদিন পার হইয়া গেছে, পুরানা কথা ভুইলা যা। না, আগে কন মাফ করছেন। তুই তোর জায়গায় ঠিক আছিলি বাপ, আর আমি আমার জায়গায়। তখন আমার মাথায় আসিল মাইয়াডার সম্মান রক্ষা করা, তাই ঠান্ডা মাথায় কথা কইতে চাইছিলাম। কিন্তু পরে আমি বুঝলাম মাইয়াগো ভোগ্য সামগ্রী মনে করা অমানুষের লগে কিসের ঠান্ডা মাথায় কথা। তাই আমি রাগ করি নাই। সন্তানের উপর বাপ মা কখনো রাগ করতে পারে না, তাই মাপ করার কিছু নাই। আব্বা, স্মিত হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলেন। লোকটার কণ্ঠভার আকবর মিয়ার আঁখি ঘোলাটে হয়। অশ্রু জমেছে বোধহয়। ভরা সংসার তার, সবাই সম্মান করে চলে। পুত্র পর্যন্ত কবে কি রাগের মাথায় বলে ফেলেছে তার জন্য। অনুতপ্ত হয়ে পিতার কোলে মাথা রেখে এখন মাফ চাইছে। আর কি চাই বুড়োর? তার তো সুখ আর সুখ। চামড়া কুচকানো হাতটা ছেলের মাথায় রাখলেন, বললেন,
কি জানি কইতে আইছিলি? কাশেম আলী মাথা তুললেন, মূল কথাটা বলতে ভুলে গিয়েছেন। চিঠিটা পিতার হাতে তুলে দিয়ে বললেন, তালেবের বড় মামার নিজের পোলার লগে আমাগো মিস্ত্রির সম্বন্ধ করতে চায়। আমরা রাজি না থাকলে এই মাসের শুভ কাজ সাইরা ওরে উঠাইয়া লইয়া যাইব। আকবর মিয়া চিঠিটা দেখলেন, পড়লেন, তবে ছেলের মতো আনন্দ তার মুখমণ্ডলে দেখা গেল না। বরং হলেন গম্ভীর, জিজ্ঞাসা করলেন, আরিফের লাইগা? হ কি জানি করে পোলায়? লেখাপড়া? হ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুই রাজি? কম পাত্র তো দেখি নাই আব্বা। যার ওই বদনামটা শুনে তারাই মুখ ফিরিয়ে নেয়। আবার কেউ রাজি হইলেও চাই যৌতুক। মাইয়া বিয়ে দিলে তো আর খালি হাতে পাঠাইমু না, কিন্তু না, কিছু কিছু লগে দিমই। তবুও যারা নিজ থাইক্কা লইয়া নেয় তাগো কাছে কি আর মাইয়া ভালো থাকবো? তাই ওই সম্মতাটা এখন মেঘনায় চাইলেও পানি। আরিফও খারাপ না, পোলা ভালো। আকবর মিয়া মাথা নাড়লেন। কাশেম আলী জিজ্ঞাসা করলেন, আমনের মতো কি আব্বা? মায়াডারে কয়েক বছর নিজের থাইকা দূরে সরাইয়া রাখছস, এখন আবার সারা জীবনের লাইগা পাঠাইতে যাস? তাও সরাসরি সেইখানে যাওয়া যায় না, পানিপথে যাতায়াত করতে হয়। বছরে একবার দেখা হইব কিনা সন্দেহ। থাকতে পারবি মাইয়া ছাড়া? ভালো করে ভাব কাশেম। কাশেম আলী এবার মিইয়ে গেলেন, চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। মেয়েকে ছাড়া থাকার কথা ভাবনায় আসতেই মনটা খারাপ হয়ে গেল। এতদিন বহু কষ্ট নিজেকে মানিয়ে নিয়েছিলেন, কিন্তু এবার তো সারা জীবনের ব্যাপার। আকবর মিয়া বললেন, মিস্ত্রি আমার নাতনি, আমিও ওরে ভালোবাসি বাপ। হয়তো তোর সমান না, কারণ বাপের ভালোবাসার লগে কারো ভালোবাসার তুলনা হয় না। তবে আমি অনেক ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? কিভাবে বলবেন ভেবেই হয়তো পাচ্ছেন না বৃদ্ধ। একটু সময় নিয়ে কথা গুছালেন। যদি তোর মাইয়ার ভালো ঘরে বিয়েও হয়, আর যখন ইচ্ছা তুই গিয়া তারে মন ভইরা দেইখা আসতে পারোস, কিংবা বাড়িত লইয়াও আইতে পারোস, তাইলে কেমন হইব? কখন কি আব্বা, কেমনে? আমিন কি এই গ্রামের কোনো পোলার কথা কইতাছেন? হ। এই গ্রামের এমন পোলা কই? তার উপর আমাগো মাইয়ার যোগ্য পোলা আছে? আমার মন কয় আছে। কেডায়? আবারও কথার মধ্যে বিরতি টেনে থামলেন আকবর মিয়া। সময় নিয়ে বললেন, সুহান আলীর শাহর বড় পোলা নাজির শাহ। কি? হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলেন কাশেম আলী। মাথা ভনভন করছে। নামটা বার দুয়েক আউড়িয়ে আটকে উঠলেন। এইসব কি কন আব্বা? রসিকতা করেন? এইটা রসিকতার সময় না। সাগর লগে আমাগো বহু বছরের শত্রুতা। আপনার লগে কি কইছে ভুইল্লা গেছেন? আর ওই নাজির বেয়াদব পোলা কেমনে কি? আমি অনেক ভাবছি কাশেম, বহুত বছর ধইরা শুধু ভাইবাই আইতাছি, কিন্তু কোনো কুল কিনারা পাই নাই। আমি বহুত রাত শান্তিতে ঘুমাই নাই বাপ। সেই ঘটনা স্বপ্নে বাইসা বেড়ায়, কিন্তু সেই দিন হঠাৎ নাজির আমার ধ্যান কাইরা নিল। আমি বাড়িতে আইয়া আবারও ভাবলাম, হঠাৎ কইরা কুল খুঁজা পাইলাম। আমগো মিশ্রি সুখী হইব। হইব না আব্বা, অভিশপ্ত বংশ। সব কয়টা খারাপ জানোয়ার, স্বার্থের লইকা সব করতে পারে। আমরাও কি কম? আব্বা, তুই কি চাস তোর বাপ আফসোস নিয়ে মরুক? না আব্বা। চাস না প্রতিশোধ নিতে? চাই আব্বা, শুধু সুযোগের অপেক্ষা। সেই সুযোগেই এই বিয়া। কিন্তু আমার মাইয়াটার জীবন যে নষ্ট হইয়া যাইব। কিছু হইব না, আমারে বিশ্বাস করস না? করি। আমি কখনো তোগো খারাপ চাইছি? না। তাইলে এই শেষবার বিশ্বাস কর। বলতে পারস তোর কাছে এইটা আমার আবদার। কিছু হইব না। ওরে আলগাইয়া রাখার লাইগা আমরা সবাই আছি, এক গ্রামে বাস। কার কলেজ আছে আমগো মাইয়ার অনির্দিষ্ট করার? একটা ভুল হইয়া গেছে, ওইটা থাইকাই শিক্ষা পাইছি। আর কোনো ভুল হইব না। অগ দিয়াই সব কলঙ্ক দূর কইরা প্রতিশোধ নিমো। কাশেম আলী ভাবতে বসলেন। পিতার কোনো আদেশ আজ পর্যন্ত ভাইরা অমান্য করেননি। প্রাইমারির গণ্ডি পেরোতে মা হারিয়েছিলেন। বয়স 14 হতে পিতা বিয়ে করে ঘরে তোলেন সৎমা। সৈয়দুন নেসার হাতে 5 ভাই বোনের
হাত সঁপে দিয়ে বলেছিলেন, আইজ তাইকা ইনি হইল তোগো মা, কখনো মায়ের রে অসম্মান করিস না। বিনা বাক্যব্যয় তা মেনে নিয়েছিলেন সব ভাই বোনেরা, বিনিময়ে পেয়েছেন মাতৃস্নেহ। তারপর তার বিয়ে দিলেন পারুলের সঙ্গে। যতই রাগ করুক না কেন, এটা অবশ্যই মানতেই হবে যে পারুল নারীটির স্ত্রী হিসেবে অসম্ভব ভালো, সাথে ভালো শ্বশুর বাড়িও। পিতার কথা মেনে নিয়ে কখনো অসুখী হননি তারা, সেখানে মেয়েও হবে না নিশ্চয়ই। বললেন, সারা রাজি হইব বইলা আপনার মনে হয় আব্বা খাইল কাইটটা কেউ কুমির ঘরে তোলে? সাগো মতামতে কিছু আইয়ে যায় না, কিছু আইলে গেলে লোক সমাগমে কোনো বাতি যায় চাচাগো অমান্য করে। সেই হাসি দেখে কিছুটা আঁচ করলেন কাশেম আলী, ঘন ঘন মাথা নাড়ালেন। বৃদ্ধ বসা থেকে উঠে গায়ে ফতুয়া জড়ালেন, লাঠিটা হাতে তুলে নিয়ে বললেন, আমগো লক্ষ্য নাজির সারে রাজি করানো, তুই চিন্তা করিস না, কাউরে বলারও দরকার নাই। এই দিক আমি আগেই সামলাইয়া নেই, তারপর সবাইরে জানামো। কাশেম আলী আচমকাই বলে উঠলেন, সরলার কথা কি ভাবলেন আব্বা? ত্যায্য যে কইরা দিচ্ছেন এইটা তো সম্ভব না, ধর্মীয় নিয়মের বাহিরে। থমকালেন বোধহয় বৃদ্ধ। রাগের মাথায় মুখে যা আইছে কইয়া দিছি। এইবার কিছু না। হাজাই আর সম্পর্ক রাখবেন না। এই বিষয়ে কোনোরূপ উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। নাজির ঘাসের উপর পা চড়িয়ে বসে আছে। সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারপর আর ওই মুখ হয়নি। মিল্টন আপাতত এখানে নেই, তাকে সে পাঠিয়েছে গুরুত্বপূর্ণ একটা কাজে। খেতে ধানের চারা লাগানো শেষ, কাদা মারিয়ে লতিফ আইলের আগাছা পরিষ্কার করছে। ওখানে এবার কচুরলতি চাষ করবে নাজির। কদিন আগে কৃষি কর্মকর্তা থেকে পরামর্শ নিয়ে এসেছে। নাজির, কারো ডাকে পিছু ফিরে তাকালো নাজির। ভ্রুজোড়া মাঝখানে বেশ কতক ভাঁজ পড়ল। আমন ধানের জমি হয় সমতল ভূমিতে, এই জমিটাও সমতল, দক্ষিণ পাড়ার সরু রাস্তার পাশ ঘেঁষে একেবারে। তবে এটা তার নয়, এলাকারই একজনের থেকে চাষের জন্য বর্গা নেওয়া। নাজির নিজের স্থানে বসা, দৃষ্টি এখনো পেছনে স্থির। আকবর মিয়া এগিয়ে এলেন। ছেলেটা দৃষ্টি অবজ্ঞা করে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে লতিফের ব্যস্ত হাতের দিকে তাকালেন, বললেন, আমার ধান চাষ করবে এইবার? নাজির উত্তর দিল না। ভেতরে বিস্ময়ে চাপিয়ে রেখে দৃষ্টি সরালো। ছোটবেলায় মাঠে খেলতে গেলে বহুবার নাম ধরে হাতের ইশারায় লোকটা তাকে ডাকতো, কিন্তু নাজির কাছে যেত না। বড় চাচা বারণ করে দিয়েছিলেন, স্পষ্ট করে বলেছিলেন, ওই যে ওই মাস্টার বাড়ি কেউ ডাকলে যাবি না, কিছু দিলে খাবি না, ওরা আমাকে শত্রু, তোর আব্বার এই অবস্থা ওরাই করেছে, তোরে মাইরে ফেলবো। সেই ভয়ে নাজির যেত না, দূরে দূরে থাকতো, লুকিয়ে পড়তো ছেলেদের ভিড়ে। কিন্তু নওশাদ একবার তার অগোচরে গিয়েছিল, খেয়েছিল বুড়োর দেওয়া 8 আনার বনরুটি। নাজির শুনে তো ভয়ে শেষ, গলায় আঙ্গুল চেপে বমি করিয়েছিল ভাইকে। তারপর বড় হতে হতে ভয় রূপান্তরিত হলো ঘৃণায়। বুড়ো গুরুত্ব না পেয়ে ডাকাডাকি বন্ধ করে দিল, মাঝে মধ্যে তাকিয়ে দেখতো শুধু। একসময় সেটাও বন্ধ হয়ে গেল। তাহলে এই বুড়ো হঠাৎ এখানে কেন? আকবরই বা কথা বলতে এসেছে কেন? সেদিন বাড়ির মেয়েকে ওই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে দেওয়াই হতে পারে। আকবর মিয়া বললেন, আমরা এইবার আর এই ধান লাগামো না, বছরের ধান করা শেষ। তা তোর বছরের ধান হইছে? হ, আকবর মিয়া নীরব। কিভাবে কথাটা বলবেন বুঝে উঠতে পারছে না, তবুও বললেন, ডাকাত ধরছো শুনলাম, হ, গরু চুরি করতে আইছিল? হ, নওশাদ নাকি বিয়ে করছে? হ, বহুদিন হইছে। মাইয়া কেমন? দেখতে শুনতে ভালোই, মনে কি আছে আল্লাহ জানে। তোর বাপে কেমন আছে? যেই অবস্থা করেছে তারপরও কেমন থাকার কথা। ফের নিশ্চুপ আকবর মিয়া। নাজির শব্দ করে শ্বাস ফেলে লতিফকে ধমকালো, দিলি তো একটা চারা নষ্ট কইরা, যত চারা নষ্ট হইব সব তোর মজুরি থেকে কাটমু। লতিফ তটস্থ হলো, মনোযোগী হয়ে উঠল কাজে। আকবর মিয়ার উদ্দেশ্যে নাজির বলল, মাথার ভেতরে যা চলতেছে তা কইয়া বিদায় হন তো, ভাল লাগে না, মেজাজ এমনিতে খারাপ আছে আমার। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, ওইটাই। শত্রুগুলোকে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে না। আয় তো। আকবর মিয়া ধীর পায়ে আগে আগে হাঁটতে লাগলেন। উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে লতিফকে তাগাদা দিয়ে নাজিরও পিছু পিছু হাঁটছে। কিছুটা সামনে এগিয়ে গিয়ে নির্জনে দাঁড়ালেন তিনি। কথা না টেনে বলে উঠলেন মূল কথা, বিয়ে শাদির ব্যাপারে কি ভাবছস? আপনারে কমুকে ছোট ভাই বিয়ে করছে, তুই করবি না? ঘর সংসার সামলানোর লাইগাও তো কাউরে লাগে। কেন মাইয়া দেবেন নাকি? উত্তরটা যেন মেঘনা চাইতেই জল। গম্ভীর মুখে সামান্য হাসলেন না। যদি দেই? আমনের লগে আমার মস্কা করার সম্পর্ক না, কাম আছে অনেক, আজ এরা না আমি। কি কাম করস?
দাদার ব্যবসায় জড়াইছস? না, কেন? ভাগে পাই নাই। কস কি? কেন পাস নাই? নাজির উত্তর দিল না, চুলগুলো পেছনে নিতে নিতে বলল, গেলাম। দুপুরে খাওন না খাইয়া তোরে খুঁজতে খুঁজতে এনে আইছি। কি মনে হয় মস্করা করি? নাজির শটান দাঁড়ালো, পেছনে 2 হাত রেখে গম্ভীর হলো নিজেও। আকবর মিয়া বললেন, আমগো বাড়ির মাইয়ার লাইগা প্রস্তাব আনছি, চিন্তা করিস না, সব থাইকা দামি রতনেই পাইবি। তোর মতামত জানতে চাই না, তোর বাপের কানে কথাটা শুধু পৌঁছাইয়া দিবি। কোনটা? এদিন সালিশ হইল যার তাল মিসিরের? শুধু মিস্ত্রি। ও, ওই একই হইল। মতলব তো ভালোই আইছিলেন। বুইরা হওয়ার পরেও শয়তানি কমে নাই, মরণের ভয় নাই। এত ক্ষতি করার পরে এখন নাতি দিয়া সা বংশকে ধ্বংস করতে চান? এত সহজ? নাজির এত বলদ না যে খাল কাইটা কুমির পুষব। তো কি চালাক? চালাকরা কখনো ডোক ডাল পিটাইয়া নিজেরে চালাক কয় না, অন্যের কথায় ফাল পারে না, চোখ বন্ধ কইরাও কাউরে বিশ্বাস করে না। চালাকরা যাচাই বাছাই কইরা নিজে যা দেখে তাই বিশ্বাস করে, ভাইবা সিদ্ধা সিদ্ধান্ত নেয়। নিজের নাতনি দিতে চাইছি, চাচাগো কথায় না লাফাইয়া বাপের লগে পরামর্শ কইরা জানাইস, মাস্টার বাড়ির দরজা তোর লাইগা খোলা। নিজের কথা শেষ করে অপরজনকে মতামত পেশে সুযোগ না দিয়ে বড় বড় কদমে ফেলে চলে গেলেন বৃদ্ধ। নাজির ফেল নয়নে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। সব যেন মাথার উপর দিয়ে গেল। হঠাৎ এমন প্রস্তাবের কারণ কি? বুড়োর মাথায় চলছে কি? আসলে কি বেটা খারাপ নাকি ভালো, নাকি মুখোশ পরা ভদ্রলোক? অন্ধকারাচ্ছন্ন একটি রাত, চারিদিকে ভেসে বেড়াচ্ছে কোনো ব্যাঙের কর্কশ ধ্বনি। আজ রাতে খেতে বসে অদ্ভুতভাবে বড় চাচার সাক্ষাৎ পেয়ে গেল নাজির। না হলে রোজ তাকে আর পারভেজকে রাতের খাবারটা একাই খেয়ে উঠতে হয়। চাচি ফরিদা বরাবরের মতোই স্বামী ফিরলে তার সঙ্গে খেতে বসেন। হাত ধুয়ে এসে সোজা মাদুরে বসে পড়লেন আমিরুল শাহ। পারভেজ সবে ভাত মাখাতে শুরু করেছে। নাজিরের খাওয়া প্রায় শেষের দিকে, তিনি জিজ্ঞাসা করলেন, রান্না কেমন হইছে? ভালাই। কেন, আমনে রানছেন? সর্বদা তেরামি করায় ছেলে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমিরুল শাহ আজ আর তাতে বিরক্ত হলেন না। স্ত্রী ভাত বেড়ে দিতেই শিম ভর্তা দিয়ে মাখাতে লাগলেন। খেতে খেতে খোশ মেজাজে স্ত্রীর প্রশংসা করলেন। মজাই হয়েছে, তবে ঝাল একটু বেশি। বেশি ঝাল আমার আবার সহ্য হয় না। লোকটার ভালো আচরণে স্ত্রীসহ উপস্থিত সকলেই অবাক হলো। নাজির আর চোখে এক পলক দেখে দৃষ্টি সরিয়ে নিল। আমিরুল শাহ আঙ্গুল চেটে পাতে তুলে নিলেন। এবার মাছের মাথা, বললেন, আকবর মিয়ার লগে দেখা কইরা কি কথা কইছ রে নাজির? আমনে জানলেন কেমনে? বললাম আর কি। পিছে লোক লাগাইছেন নাকি? কয়দিন ধরে কই যাই, কি করি, সব খবর কেমনে পান? হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে এলো তার। নিজের ছেলে থেকে শুরু করে ছোট ভাই এবং তার ঘরের ছেলেরা পর্যন্ত লোকটাকে ভয় করে, সমীহ করে চলে। শুধু এই নাজিরটাই ভয় পায় না, উল্টে তাকেই মাঝে মধ্যে ভয় পাইয়ে দেয়। সাথে মুখের উপর বলে দেওয়া কড়া কথা তো আছে। পাশুটে মুখে বললেন, লোক লাগানোর মতো অত সময় আমার নেই। কথাটা শুনছি কালামিয়ার কাছে, এই দোকান পার যাওয়ার সময় তোগো দুইজনেরে এক লগে দাঁড়িয়ে থাকতে দেখছে। কথাটা আমার কানে আইতেই আমি অবাক হইলাম। নাজি তো শত্রুগো লগে কথা কনের মানুষ না। ও, কি কইছে বুইড়া? একটা প্রস্তাব দিছে। খাওয়া থামিয়ে সতর্ক দৃষ্টিতে তাকালেন আমিরুল শাহ, মুখমণ্ডলে বিস্ময়। নাজির বলল, জেগেবেন না? কি প্রস্তাব? কি প্রস্তাব? বিয়ার প্রস্তাব। কি? কার লগে? হ্যাঁ, নাতির লগে। বইরে আমারে না যাবাই মানাতে চায়। কাশি উঠল আমিরুল শাহর। মুখের ভাত সম্ভবত গলায় আটকে গিয়েছে। ফরিদা দ্রুত স্বামীর মুখের সামনে পানি ধরলেন। পানির গ্লাস হাতে নিয়ে সবটুকু পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কাশি কিছুটা কমেছে এবার। থম মেরে বসে রইলেন বেশ কিছুক্ষণ। কথাটা কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না তার। এত বছর পর কি চাই ওদের? কি চলছে বুড়োর মাথায়? খাওয়া শেষে হাত ধুয়ে বাবার খাবার নিয়ে উঠতে যাচ্ছিল নাজির। তাকে থামিয়ে দিয়ে তিনি বলে উঠলেন, কোন মাইয়া? এই দিন বিচার হইল যে। হ, তুই কি কইছস? কিছু কনের সুযোগ পাই নাই। বইরে আমারে ভাও দিল না, শুধু কইলো ভাব সময় নে। রহস্যের গন্ধ পাইতাছি। হঠাৎ কইরা নাতিন দিতে চাই কেন? বাপ দাদার মতো ভুল করিস না নাজির। খাল কাইটা বাড়ির কুমির ঢুকাইস না। বলদ মনে হয় আমারে।
আরেকবার কইলে মুখের উপর না কইরা দিবি। আমি নিজে তোর বিয়া দিমু, উচ্চ বংশীয় সুন্দরী মাইয়া আনাইয়া দিমু। চিন্তা করিস না বাপ। ওরা ভাবছে বাপ ছাড়া নাজির শাহ একলা, কিন্তু তোর পাশে তোর চাচারা আছে। কত যে আছে তা দেখা শেষ। নিজের পোলার কথা ভাবেন। বড় পোলা বিয়ে দিলেন, মাইয়া বিয়ে দিলেন, কিন্তু ছোট পোলাটা এমনি বিয়ে না দিয়ে বেকার বসে রাখছেন কেন? সালাউদ্দিন ভাইয়ের লগে কামি পাঠান, পরে দেখা যাইব আপনার মতো আপনার বড় পোলাও ছোট ভাইরে ঠকাইয়া একলা সব ভাগ করতেছে। যতই হোক রক্ত তো। আমিরুল শাহ চোয়াল শক্ত হলো, কড়া স্বরে বলে উঠলেন, তুই কাল লাহান হইছস, বাপের লাহান? একদম না, একেবারে বড় চাচা আমরুল স্যার বান পাইছি। খাবারের থালা জগ ভর্তি পানি নিয়ে বাবার ঘরের দিকে চলে গেল নাজির। আমিরুল শাহ চমকায় থমকায়, পালা দিয়ার খাবার নামতে চায় না। নাজির সত্যিই যেন তার প্রতিচ্ছবি। যুবক বয়সে তিনিও তেমন ছন্ন ছাড়াই ছিলেন। কারো কথা শুনতেন না, পিতার মুখে মুখে তর্ক করতেন। তাহলে কি এই ছেলে তার পথেই হাঁটছে? তবে তো ঘোর বিপদ নাচছে শাহ বংশের উপর। খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে কাচারি ঘরে চলে গেলেন তিনি। ধরালেন একটা চুরুট, চিন্তায় মাথা ভার হয়ে আসছে। এই ছেলেটা কি শান্তি দেবে না একটু? সবকিছু গোছগাছ করে ফরিদাও ঘরে এলেন। জিজ্ঞাসা করলেন, খাওন ফালাইয়া চইল্লাইছেন কেন? কি হইছে? কিচ্ছু হয় নাই, তবে হইতো কতক্ষণ। কি? তোমার ভাই কই? বহুদিন তারে দেখি না। আব্বা সরে দিয়া খবর পাঠাও, আমি নাজিরে বিয়া দিমু। ফরিদা মাথা নাড়িয়ে ঘরে চলে গেলেন। সোবান আলী শাহকে বসিয়ে ভাত মাখালো নাজির। রাতের আর সকালের খাবারটা সেই খাইয়ে দেয় বাবাকে। দুপুরেরটা খাওয়ায় কলিমের মা, নইলে বিথি। গোসলটাও মাঝে মধ্যে নাজির করায়। ছেলের হাতে তৃপ্তি করে খান লোকটা যেন সদ্য জন্মানো একটা বাচ্চা ছেলে। বাবাকে খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে নাজির বলল, কথা আইছিল আব্বা, কেমনে যে কই। বাড়িয়ে দেওয়া লোকমা মুখে তুললেন না। সুবহান আলী শাহ ভ্রু কুচকে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কাঁধে স্নেহ ভরা হাত রেখে মুখ দিয়ে শব্দ করলেন। মুখ দিয়ে শব্দ করলে লালা বের হয়। নাজির তা মুখে জোরপূর্বক খাবার ঢুকিয়ে দিল। চিন্তার কিছু না, খাও তো। থেমে বলল, আকবর মিয়া আছে না, ওই যে মাস্টার বাড়ির বুইরা, হঠাৎ করে হের নাতির লইগা বিয়ের প্রস্তাব দিয়েছে। দেওয়ার পর কইলো তোমাকে জানাইতে, তুমি যা সিদ্ধান্ত নিবা তাই মাইনে নিতে। লোকটা থম মেরে রইলেন। মাথার চুলে বহু আগে পাক ধরেছে, থুতনির নিচে অল্প একটু দাড়ি। নাজির ছেটে দেয় প্রতি সপ্তাহে। এবার সে চুপচাপ খাওয়াতে লাগলো। সময় দিল ভাবার। যদিও সে জানে উত্তরটা বড় চাচার মতোই না হবে, তবুও ইশারা দেখতে চায়। খাওয়া শেষে মুখ মুছিয়ে এঁটো থালা বাসন রেখে এলো নাজির। সুবহান আলী শাহ হাতের ইশারায় কাছে ডাকলেন তাকে। মাথায় হাত বুলিয়ে আদর করলেন। ছেলেটার জন্য বুক ফেটে যায়। তার বাবা হিসেবে নিজেকে ভীষণ অকৃতজ্ঞ লাগে। আজ সুস্থ থাকলে কি আর ছেলেটাকে কেউ ঠেকাতে পারতো, নাকি এত কষ্ট করতে হতো তাকে? সে অল্প বয়স থেকে পরিশ্রম করছে ছেলেটা। বাপ ভাইয়ের দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে। এদিক দিয়ে একেবারেই বাপের মতন হয়েছে। তিনিও জোয়ান বয়সে নিজের বাপের কথা মেনে চলেছেন, সেবা যত্ন করেছেন। এই পর্যায়ে এসে আবার আটকে ওঠেন সুবহান আলী শাহ। ছেলে পুরোপুরি বাপের মতো হলে তো সমস্যা। নরম মানুষদের এই বিষাক্ত নগরীর অমানুষেরা শকুনের মতো খুব লেখায়। যেভাবে তাকে খেয়েছিল, চোখ ঘোলাটে হয়ে ওঠে লোকটার। হয়ে যান অস্থির। অস্থির চিত্তে হাত নাড়িয়ে মুখ দিয়ে শব্দ করেন। নাজির ভ্রু কুচকে তাকিয়ে দেখে। বুঝতে বেশি একটা সময় লাগে না। আশ্বস্ত করে বলে, কোনো চিন্তা নাই, এই নাজির সারে ভাঙবো এমন কোনো মানুষ এখনো পয়দা হয় নাই। আব্বা, তোমার এই অবস্থা যে করেছে তাকে সব কয়টার অবস্থা এমনই হইব। শুধু আর একটা সময় দাও, পায়ের তলার মাটিটা আর একটু শক্ত করি, তারপর শুরু হইব প্রতিশোধের খেলা। ভয়ানক প্রতিশোধ, যা এই গ্রামবাসী কখনোই দেখেন। সুবহান আলী শাহ আশ্বস্ত হন। ছটফটানি চিন্তা কমে। নিষেধ করেন কখনো যাতে কারো কোনো ক্ষতি না করে। নাজির মাথা নাড়িয়ে মেনে নেয় তা। জিজ্ঞাসা করে, ওই বিষয়ে তো কিছু কইলেন না আব্বা? লোকটা পুনরায় মুখে শব্দ করে ইশারায় কথা বলে। চোখ জলজল করছে তার। অবাক হয় নাজির, বিশ্বাস করতে চায় না কিছুতেই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, হাসাই? মাথা নাড়ান তিনি। ছেলের হাত শক্ত করে ধরে ফের বলেন একই কথা। এই প্রথমবার মতের সঙ্গে অমিল হয় তার। বিস্ময়ে কিছুতেই যেন কাটছে না। সেই ভাবনা আর চিন্তায় সারা রাত ঘুম হয় না। আর এপাশ ওপাশ করে ফজরের আজানের শব্দে বিছানা থেকে উঠে গিয়ে অজু করে যায় মসজিদে। মসজিদ বলতে গেলে ফাঁকায়। মাত্র এক কাতারও ঠিকমতো মানুষ দিয়ে পরিপূর্ণ হয়নি। অথচ এই মসজিদে জুমার দিন দাঁড়ানোর জায়গা হয় না।
অনেকে পাশের মাঠ পর্যন্ত গিয়ে বসতে হয়। সাধারণত বেশিরভাগ সময় নিজ বাড়িতেই নামাজ পড়ে নাজির। তবে আজ সারা রাত মনের ভেতরে চলমান ছটফটানিতে ঘুমাতে না পেরে চলে এসেছে মসজিদে। নামাজ শেষে দোয়া পাঠ করছেন ইমাম সাহেব। সেই ফাঁকে চারিদিকে নজর বুলালো নাজির। ম্যানেজিং কমিটির একটা সদস্য আসেনি। সারাদের মুখে ধর্মের বাণী, অথচ কাজের বেলা বেরিয়ে আসে আসল রূপ। নামাজের কোনো খবর নেই, কিন্তু কমিটিতে বসে আছে ঠিকই। সবকটাকে জনসম্মুখে লজ্জা দেওয়া উচিত। বাইরে পুরোপুরি আলো ফোটেনি এখনো। মসজিদ থেকে বেরিয়ে এলো নাজির। বুক ভরে নিঃশ্বাস নিল। ভোরের বাতাস সবচেয়ে স্নিগ্ধ, শান্তিময়। মন খারাপ, রোগ, হতাশা ভালো করে দেওয়ার ওষুধ। বাবাকে বহু বছর ধরে বাইরে আনা হয় না, খোলা আকাশের নিচে বসানো হয় না। জীবনের ব্যস্ততায় সে কথা ভুলেই বসেছে ছেলেটা। তবে মনে মনে প্রতিজ্ঞা করলো কাল মিল্টনের সাহায্যে ঠিক বাইরে বের করে প্রকৃতিতে বসিয়ে রাখবে কিছুক্ষণ। নাজির, ওই নাজির। ডাকের উৎস খুঁজতে পেছনে ফিরে তাকালো না, যে চোখে মুখে উপচে পড়া হাসি নিয়ে আকবর মিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। মাথায় টাক পড়েছে বুড়োর। বুক পর্যন্ত নেমে আসা লম্বা দাড়িগুলো ধবধবে সাদা। পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি। দেখে যেন মনে হচ্ছে কোনো এক দরবেশ বাবা। নাজির দৃষ্টি সরিয়ে আরেক পা বাড়িয়ে সামনে হাঁটা ধরলে বুড়োর মাথায় গন্ডগোল আছে, কে জানে আবার কী সব বলে দেয়। আকবর মিয়া হাতের মোটা লাঠিতে ভর করে ছেলেটার পিছু নিলেন। মনোপুত্র জবাব না পেয়ে আজ কিছুতেই ছাড়বেন না। তালেব, রুহুল, মাসুমরাও দাদার সাথে রোজ মসজিদে আজও এসেছে। দাদার কাণ্ড দেখে দুই ভাই অবাক হলো। রুহুল বলল, দাদা জানে হঠাৎ এই হারামজাদার পিছনে দৌড়ায় কেন? বুঝতেছি না এর লগে দাদা জানের কি। সম্পূর্ণ এড়িয়ে গেলে হয়তো বুড়ো থেমে যাবেন, কিন্তু নাজিরের ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে তিনি ডেকেই চলেছেন। নাজিরের কদম ধীর হলো। বিরক্তি নিয়ে সাড়া দিল, সমস্যা কি? ভেন্নেবেলা মেজাজ খারাপ হতে আইছে, আইয়া পড়ছেন। হন আমার কথা, তোর আব্বারে কইছিলি কি নাটক করবি না? কইছিলাম। কি কইছে তোর আব্বাই? আমতা করলো নাজির। তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। আশেপাশে তাকিয়ে শ্বাস নিল। দূরের তালগাছে বাবুই পাখি বাসা বেঁধেছে। সেদিকে স্থবির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। আকবর মিয়া উৎসুক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছেন। শেষমেশ বিরক্ত হয়ে বললেন, কস না কেন বেটা, রাজি হইছে তাই তো? হইলে কি, আব্বাই রাজি হইলে বুঝি আপনাকেও বাড়ির মাইয়ারে আমি বিয়ে করবো। সন্তুষ্ট হলেন আকবর মিয়া, যেন তিনি আগে থেকেই জানতেন সব। বললেন, তাইলে আর কি, আয়োজন শুরু করি। মাইয়া তো দেখছই, আলাদা কইরা আর দেখা দেখির দরকার নাই। দিনক্ষণ তোরা ঠিক করবি নাকি আমরা ঘুরমু? চাচা গো লইয়া কাল পরশু তবে আয়। আমার বাড়ির দরজা তোর লাইগা সবসময় খোলা, শুভ কাজে দেরি করতে নাই। আমি রাজি না, আমার চাচার জীবনে রাজি হইব না। তোর বাপ রাজি, এটাই গুরুত্বপূর্ণ। তোর চাচা গো আকবর মিয়াই তোর মতোই গুনাই ধরে না। ভ্রু কুচকায় নাজির। বিরক্তি নিয়ে বলে, অত ছোট মাইয়া বিয়ে করবো না। ওই আমার সংসারে কি বুঝবো? আমার সংসারে এত রাজার হালে থাকতে পারবো না, না কাম কইরা খাইতে হইব। কই ছোট, কয় মাস পর 15 হইব। তাছাড়া ছোট মাইয়াই ভালো, নিজের মতো শিখাইয়া পড়াইয়া বড় কইরা নিবি, স্বামী ভক্ত হইব। খাইয়া দেয় তো কাম নাই, বিয়ে করে সংসার বাদ দিয়া বউ পালা শুরু করবো। আমিও প্রথম বিয়া করছিলাম 12 বছরের মাইয়া। তোর দাদার বেলায়ও এমনই আসিল। এমনকি বিয়ার কালে তোর মায়ের বয়স আসিল 12 কি 13। আমি নিজে গটকালি কইরা তোর বাপের বিয়া দিছি। তো কার কি হইছে? এইটাই মাইয়া মাইনষের বিয়ার উপযুক্ত বয়স। আমার আব্বার বিয়ে আমনে দিছেন? হ, তোর মায়ে তো আমার বাকি কথাটা শেষ করতে দেওয়া হলো না বৃদ্ধকে। এই কথাটা নাজিরের অজানা ছিল। বড় চাচি বলেছেন মায়ের পালানোতে এরাই নাকি সাহায্য করেছিল। তার মানে কথাটা শতভাগ সত্য। বাবার মতো তার জীবনের সমস্ত শান্তিও কেড়ে নিতে চাইছে বুড়ো। বাবার তো তবুও নাজির আর নওশাদ আছে, কিন্তু নাজিরের কে আছে? কে তাকে বয়ে নেবে মৃত্যু পর্যন্ত? নার্জির দাঁতে দাঁত পিষল, হাঁটার গতি বাড়িয়ে দিয়ে বলল, ভালো করছেন কথাটা বললা। খারাপ বেডি রে পালাইতে আপনারাই সাহায্য করছেন, তাই না? এখন তো আমি শতভাগ নিশ্চিত এই বিয়ে করবো না। আমনে গোবরে মাইয়ারা তো একদমই না, শয়তানি তোর বুড়া। নামাজ কালাম পরে অথচ তোর প্রতি বিষ আর শয়তানি। শেষ কথাটা বিড়বিড় করে বলল আকবর মিয়া। থেমে দাঁড়ালেন। এগুলো না আর। বেয়াদবটা রেগে গেছে। পেছন থেকে চিৎকার করে বললেন, তুই কি নিশ্চিত যে তোর মায় পালাই?
অনেকটা পথ এগিয়ে গিয়েছিল নাজির। বুড়োর কণ্ঠদৃঢ় শ্রবণলানি পর্যন্ত পৌঁছাতেই আপনা আপনি থমকে দাঁড়িয়ে পিছু ফিরল সে। বুড়োর অধরে কুটিল হাসি, কুটিল নাকি রহস্যময়। রাগের মাথায় নাজিরের কাছে তা কুটিলই মনে হলো। আকবর মিয়া বললেন, তুই কিছু জানোস না নাজির, কিছু না। তোর চোখে কালা পর্দা বান্ধা। আলো দেখবি কেমনে? আলো পাইতে হইলে এই শত্রুর কাছেই ফিরে আসতে হইব। সুযোগ কখনো পায়ে মারাইতে নাই। আমি জানি তুই চালাক পোলা, তুই ঠিক আইবি, আমি অপেক্ষায় থাকবো। বৃদ্ধ কথা শেষ করে পিছু ঘুরে হাঁটা ধরলেন বাড়ির দিকে। রেখে গেলেন যুবক ছেলেটির কৌতূহল দৃষ্টি। চুল তো আর হাওয়ায় পাকেনি। এমন হাঁটুর বয়সী ছোকরাকে কথার জালে কিভাবে আটকাতে হয় তা তিনি ভালো করেই জানেন। একটু সামনে এগোতে নাতিদের দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলেন। হাঁটতে হাঁটতে বললেন, আয় বাড়ির যাই, ক্ষুধা লাগছে। তালেব দাদার পিছু হাঁটতে হাঁটতে বলল, হঠাৎ নাজিরের লগে কি কথা কইলেন দাদাজান? ভাই কি কোনো ঝামেলা করছে? ওই আর কি ঝামেলা করব? ওর নিজের জীবনেই কম ঝামেলা আছে। দাদা যে সত্যটা বলতে চান না বুঝে গেল সে, তাই আর প্রশ্ন করলো না। বিপরীতে চুপ রইল। ইশারায় বাকি ভাইদেরও চুপ থাকার নির্দেশ দিল। তখন বিকেল। বাড়ির পুরুষেরা আপাতত বাড়িতে নেই। চৌকিদার জিন্নাত আলী কদিন ধরে অসুস্থ থাকায় ছেলে এসে তাকে নিয়ে গিয়েছে বাড়ি। মিস্ত্রি মেঝেতে বসে আছে, মা পেছনে বসে ঘরের তৈরি নারিকেল তেল লাগিয়ে দিচ্ছেন চুলে। কিছুটা দূরে বসে দাদি চাচিরা গল্প করছে প্রতিবেশী নারীদের সঙ্গে। কদিন আগে তার নামে রটা বদনাম নিয়ে সামনাসামনি কথা বলা আপাতত থেমেছে, যদিও পাছে লোকে কত কথাই বলে। মিস্ত্রি আনারস খাচ্ছে। তালেব সকালে গিয়ে কোত্থেকে যেন নিয়ে এসেছে। কিছুক্ষণ আগেই ভাবি পলি কেটে দিয়ে গেল তাকে। খেতে খেতে মিনমিনে অভিযোগের সুরে মায়ের উদ্দেশ্যে বলল, মা, এখন বিয়ে না করলে হয় না? মেয়ের চুল রুক্ষ, বহুদিন হয়তো তেল পড়েনি, তাই আজ তেল দেওয়ার জন্য চেপে ধরেছেন পারুল। অথচ এর মধ্যেই পেয়ে গেলেন তিনটে বড় বড় উকুন। এখন সেগুলোই মারছেন। অন্য সময় হলে হয়তো এই কথার বিপরীতে ধমক দিতেন তিনি। তবে ওই ঘটনার পর থেকে উঁচু গলায় কথা বলেন না, কোমল স্বরে বললেন, না হয় না। আব্বাকে নিষেধ করো না মা, আমার ভালো লাগে না এত মানুষের সামনে গিয়ে বসে থাকতে। আর বইতে হইব না, ঘটকের আইতে তোর দাদায় নিষেধ কইরা দিছে। তাহলে বিয়ে হবে না? ছি, কি কয় এইগুলা? হইব না কেন, অবশ্যই হইব। নিভে গেল সে। ঝট করে উদীয়মান হাসি মিলিয়ে গেল আড়ালে। পারুল বললেন, বিয়া প্রত্যেকেরই করতে হয়। এই যে আমার বাপের মাস্টার আসিল, তাও আমার বিয়া দিছে অনেক ছোট থাকতে। মাত্র 14 বছর বয়সে আমি তোর বাপের সংসারে আইছি। তো কি হয়েছে, বছরে একবারের বেশি বাপের বাড়ি যাইতে পারি না। তালেব যখন হইছে তখন বয়স 15তে পড়ছে সবে। তার লাইগা কি মইরা গেছি? মুখ কালো করে বসে রইল মেয়েটা। মিষ্টি আনারসও এখনো তেতো লাগছে তার কাছে। হাঁক ছেড়ে ডাকলো, ভাবি, এটা নিয়ে যাও তো, ভাল লাগে না আর। বহুদিন পর স্বামীর ভিটায় ভাইয়ের আগমনে ফরিদার ব্যস্ততা সকাল থেকে একটু বেড়েছে। আতিথ্যে যেন বিন্দুমাত্র খামতি না থেকে তার জন্য কাকডাকা ভরে শাহরিয়ারকে পাঠিয়েছিলেন হাটে। ছেলেটা ফিরতেই বাজারের ব্যাগ নিয়ে বারান্দায় বসলেন তিনি। ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, খালি মাছ আর আনাজ কেন? গোশ কই? কলপার থেকে হাত ধুয়ে এসে সিঁড়িতে দাঁড়িয়ে জুতা খুলছিল শাহরিয়ার। প্রশ্ন শুনে উত্তর দিল, হাটে গরু কাটা হয় সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর শুক্রবারে। আইজ মঙ্গলবারে আমি গোসপাইমো কই। চিন্তায় পড়লেন ফরিদা। গলাটে ফুটে উঠল বিরক্তির ছাপ। এতদিন পর ভাই এলো বাড়িতে, অথচ মাংস খাবে না। কোমল স্বরে বললেন, তাইলে তাইলে ক্ষোভ থাইক্কা একটা মুরগা ধইরান। মাত্র হাট থাইক্কা ফিরলাম চাচি। নাজমুল জাহিদরে কন গিয়া? বলেই সে চলে গেল ঘরে। ফরিদা ওখানে বসে কিছুক্ষণ বিড়বিড় করলেন। তারপর কোমরে আঁচল গুজে নিজেই খোপের দিকে হাঁটা ধরলেন। কাচারি ঘর থেকে ভেসে আসছে পুরুষদের হাসির ঝংকার। মুখোমুখি বসে আছেন আমিরুল শাহ আর শ্যালক সিরাজুল্লাহ। চা খেতে খেতে জম্পেশ আলোচনা চলছে দুজনার মধ্যে। তবে কিছুটা বেজার হলেন আমিরুল শাহ। বললেন, তোমারে খবর পাঠাইছি আরো সপ্তাহখানেক আগে, আর তুমি কিনা আইছো আইচ, তাও আবার আওয়ার আগে জানাও নাই পর্যন্ত। রাগ করেন না তো দুলাভাই, বাড়িতে অনেক কাম। জন্ম দিছি 2টা আকাইম্মা, বাপ ছাড়া এক পাও লড়তে পারে না, তাই আইতে আইতে দেরি হইয়া গেছে। খবর দে পাঠামু তারও জোর নাই। এইদিকে তো আর আসোই নো, খালি কামের বাহানা যত। আপনি বুঝবেন না, এবার জ্বরে আমার পুরো ক্ষেতের ধান নষ্ট হইয়া গেছে। মাত্র 1 মণ উঠাইতে পারছি, বহুত লস হইয়া গেছে দুলাভাই।
আমাগো হইছে, শেষের ধানগুলা পানিতে ডুইবা গেছে। ওইদিকে নাজিরের কপাল আবার ভালা, আগে আগেই কাইটা ফেলাইছে, ভালাই ফলন হইছে। অনেকদিন দেখা হয় না, তা কি করে নাজিরে? কি করে না হেইডা কও? বাড়ি তো ঢুকতেই যেই বিশাল গরুর খামার দেখা যায়, ওইটা হেরি। এইবার ঈদে 3টা গরু আর 2টা খাসি বেচছে। লগে ক্ষেত করে, কয়দিন আগে ধানের মিলও দিছে। কত কইরা কইলাম আমাগো ব্যবসার লগে যোগ কর, রাজি হয় না? না, উল্টা কয় ওর বাপের ভাগের সবকিছু নাকি আমরা ভোগ কইরা খাইতাছি। ইদানিং একটু বেশি লাফাইতেছে, কাউরে মানে না। মাঝে মাঝে তো আমারই ডর লাগে ওরে। বিয়া দিয়া দেন, বয়স কম, বাপ মা কাছে পায় নাই তাই এমন করে। আমার সাদ্দামও এমন করতো, পরে বিয়া দিয়া ঘরে বউ আনতেই সব ঠিক হইয়া গেছে। বাপের কথা এখন উঠে আর বসে। এ লাগাইয়া তো তোমারে ডাইকা আনছি। একটা মাইয়া দেহ সিরাজ, গরিব ঘরে মাইয়া লাগবো, সমাজে যাতে কোন ঠাসা হয়। ভাইটাই থাকবো না, এমন মাইয়া খোঁজ করো যাতে এক বেটার অনেক মাইয়া, বিয়া দিতে পারতেছে না তাহার অভাবে। তই দেখতে সুন্দরী হওয়া চাই, বড়লোক ঘরের মাইয়া দিয়া আবার সংসার হয় না। জামাইয়ের উপর মাতব্বরি করার পায়তারা করব। আপনার তো চাহিদা বেশি দুলাভাই। আমার মাইয়া আছে, দিব নাকি? ফুফু আর বাইজি মিলা এক বাড়িতে না হয় সংসার করব। লজ্জা নেই তোমার? পুরানো কথা ভুইলা গেছো? অতীত মনে রাখতে নাই, যেদিকে লাভ সেদিকে সিরাজুল্লাহ। রাজি থাকলে কন। না, যা কইছি তা হুনো। তাড়াতাড়ি সন্ধান লাগবো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দিয়া দিতে চাই। হঠাৎ বাই পুতের লাইগা দরদ উতলাই পড়ে কেন? মতলব কি আপনার? রহস্যের গন্ধ পাইতাছি। কোনো মতলব নাই, বাড়ির শত্রু ঢোকার পায়তারা করতাছি, তাই পথ বন্ধ করতে চাইতাছি। শত্রু? পরে কমু, তুমি ঘটক লাগাও, মাইয়া খোঁজো। হাতে এই সপ্তাহটাই সময় আছে। চিন্তা করেন না, এই সপ্তাহ মনে হয় না লাগবো। চীনা পরিচিত মাইয়া আছে, যেমন চাইছেন তেমনই। আজ ফিরাই কথা কমু না হয়, এরপর আপনারে খবর পাঠামু। আমিরুল শাহ সন্তুষ্ট হয়ে চায়ের কাপে চুমুক দিলেন। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, রোদের দেখা মিলছে না বেশ কয়েকদিন ধরে। আরে রিয়াজ মামুজে খবর কি? সিরাজুল্লাহ সবে চায়ে চুমুক দিয়েছিলেন রসিকতার সুরে। কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখা পেলেন পরিচিত মুখের, খানিকটা হাসলেন। নাজির সাজে খবর বালাই, তোরটা ক। বাম হাতে ধরা লুঙ্গির এক কোণা ছেড়ে দিয়ে তার পাশে ধপাস করে বসে পড়ল নাজির। অপর হাতে বাঁশের মতো দেখতে আখের খণ্ড চিবিয়ে রস খেতে খেতে বলল, বন্ধ না? কাজ কাম কেমন চলে? শুনলাম ব্যবসা করস। কিসের আবার ব্যবসা? টাহা আছে নাকি? দাদারা তো জমি জায়গা থাকতে বাপে ভাগ পাইছে 2 বিঘা, তার মধ্যে আমরা 2 ভাই পাবো মাত্র 1 বিঘা কইরা। আর ব্যবসা তো দখল করেছে চাচারা, তাই আল্লাহর রহমতে খাইয়া পইরা বাচ্চা আছি কোনো মতে আর কি। মেজাজটা আবারও খারাপ হয়ে গেল। আমিরুল শাহ ধমকালেন, মুখ সামলা নাজির, সারাক্ষণ শুধু চাচাগো দোষ জিব্বার ডগায় লাইগা থাকে। তোর নিজের কিনা জমির কথা কস না কেন? ওইগুলো কই মুখেন? ওইগুলো আমার পরিশ্রমের ফল, আমার অর্জন। কথা হইব বাপদাদা লইয়া। কাজ্যা করেন না তো দুলাভাই, পোলা পান মানুষ, কত কথাই তো কয়। তাছাড়া কথা কিন্তু ভুল না। মামুনিদের বাগে এত জায়গা, আর সুনানের নামে মাত্র এতটুকুই, যে কারোগই চোখে পড়ার কথা। অবশ্যই বায়ের পোলাগড়ে ঠকানো আল্লাহ কিন্তু সহ্য করব না। সিরাজুল্লাহ বলে উঠলেন কথাটা। শ্যালকের কথায় আমিরুল শাহ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ভ্রুকুচকে বললেন, তুমিও এখন ওরে কান পড়া দিতাছ সিরাজ? তা তুমি কোন উলি আউলিয়া? অযথা আমার মুখ খুইলেও না। বাপেরও তো একটা ছনের বাড়ি ছাড়া কিছুই আছিল না।
এই কয় বছরে এত উন্নতি কেমনে? সবই কষ্টের ফল দুলাভাই, বহুত কষ্ট করছি এই জীবনে। পরিশ্রম করলে সফলতা আমনে আমনেই দোরগোড়ায় আইয়া পড়ে। ঠিক কইছি না নাজির? ঠিক মানে খাপে খাপ সকিনার বাপ। ফের দাঁতে দাঁত পিষলেন আমিরুল শাহ। তার বড় কন্যার নাম আয়েশা। নাজির ঢং করে ডাকে সকিনা আপা। তার মানে এটাও তার উদ্দেশ্যেই খোঁচা মারা কথা। আর এই সিরাজটাও এক নম্বরের ধুরন্ধর, কাউকে পেলেই ভালো সাজার অভিনয়ে নেমে পড়ে। এই জন্যে স্ত্রী আর স্ত্রীর গোষ্ঠীকে পছন্দ করেন না তিনি। লোকে বলে এরা নাকি ঘেগা বংশ। তবুও জোরপূর্বক হেসে প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বললেন, বিয়ার প্রস্তুতি শুরু কর নাজির। এইটা আষাঢ় মাস না? এই মাসেই তোর বিয়া দিয়া ঘরে নতুন বউ তুলমু। ছোট ভাইয়ের বিয়া হয়েছে, অথচ বড় ভাইয়ের হয় নাই, তাই পাছে লোকে অনেক কথা কয়। মাইয়া কেমন? কই থাকে? সিরাজ রে এর লাইগা ডাকছি। ওর পরিচিত মাইয়া, এই সপ্তাহে দেখতে যামু। তার আর দরকার নাই। কেন? আমার লাই আমি মাইয়া ঠিক করেছি। আপনি গিয়ে শুধু পাহা কথা দিয়া দিন তারিখ ঠিক করে আইসেন। আর না পারলে কইয়েন, ছোট চাষরে কমুনা হয়। ভারী অবাক হলেন লোকটা। বয়সের ছাপ পড়া ফর্সা মুখখানায় অবিশ্বাসের ছাপ স্পষ্ট। পরনের ফতুয়ায় হাত মুছে বললেন, মাইয়া ঠিক করছস মানে? কোন মাইয়া ঠিক করছস তুই? কবে করলি? বাড়ি কই? বুইরাটা টানা 2 সপ্তাহ ধরে পেছনে পইরা আছে। কি আর কমু, কয়বার না করা যায়। এরপরে ব্যাপারটা নয় অনেক ভাবলাম, আব্বার লগেও কথা কইলাম। বিয়ে করলে আসলে আমারই লাভ। তাই সিদ্ধান্ত নিয়েছি কাশেমের মাইয়ারে বউ করে ঘরে তুলমু। এরা যত দ্রুত সম্ভব কথাবার্তা পাকা কইরা দিন তারিখ ঠিক করতে চায়। আমনে তো আজাইরা মানুষ, কাল পরশু যান তাহলে। আতকে উঠলেন আমিরুল শাহ। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না কিছুতেই। ঠিক শুনলেন তো? সিরাজুল্লাহর দিকে একবার তাকালেন ইশারায় কিছু বলতে। সিরাজুল্লাহ হাত রাখলেন নাজিরের কাঁধে, নরম স্বরে বললেন, একবার মিয়া মাস্টার বাড়ির বুড়াটা না? হ। হাই আল্লাহ, মাথা খারাপ হইয়া গেছে নাকি তোর? ওই বেডা যে চালাকের চালাক তোর দাদার বন্ধু আছিল, ওই বুড়া। লোকে কইতো এক মায়ের পেট থেকে জন্ম নেওয়া 2 ভাই যেন। চাচির বিয়ার সময়ও আসিল, খুব সম্মান করতাম। কিন্তু কি করলো শেষমেশ? তোর দাদার পিঠে ছুরি মারলো। তোর বাপে নিজের বাপের পর মান্য করতো ওই বেডারে, অসত তারও ছাড়লো না। তোর বাপ জান্নায় ফেলায় হের জিপ কাটলো, পা ভাঙলো। জানে হয়তো মাইরা ফেলতো, কিন্তু তোর চাচারা ঠিক সময় পৌঁছে যাওয়ার কারণে আর পারে নাই। আর হের সঙ্গ দিছিল হের ফোলারা। বড় নাতিও তো তখন ডাঙ্গর। হেগে কারণে তো গাছ এই অবস্থা। তোর চাচাগো কম ক্ষতি করে নাই। এই আমি আমার বন্ধু বান্ধব সম্বন্ধী লইয়া সারা রাত পাহারা দিছি সারা বাড়ি। আর তুই কিনা হেগো বাড়ির মাইয়া ঘরে তুলতে চাস? ওরা যে কত ভয়ঙ্কর তুই জানিস না? ঘুমের ঘরে মায়েরা দিলে তুই কি করবি? ঠোঁটের ফাঁক দিয়ে শ্বাস ফেলল নাজির। এই ঘটনার বর্ণনা সেই 10 বছর বয়স থেকে সে শুনে আসছে। এলাকায় এ নিয়ে অনেক রটনাও আছে। তখন দেশে সদ্য স্বাধীনতার আনন্দ চলছে। হানাদারের হাত থেকে মুক্তি মিলেছে। আইন শৃঙ্খলা ততটা কঠোর নয়। নব্য স্বাধীন দেশে সব ঠিক করতেও তো একটু সময় লাগে নাকি? অথচ তার মধ্যে পুনরায় দেশে দেখা দিল অশান্তি। স্বৈরাচার হয়ে উঠল মহান নেতা। সে বহু কাহিনী। তাই কোন গ্রামে কে কাকে মেরেছে তা কে আসবে দেখতে? পুলিশ নাকি আকবর মিয়া আর তার বড় পুত্রকে আটকও করেছিল। সপ্তাহখানেক গারদে থাকার পর মুক্তি মিলেছিল তাদের। কেন মিলেছিল নাজির তা জানে না। এখানেও অবশ্য এক একজনের এক এক মত। তবে নাজিরের ধারণা আইন শৃঙ্খলার দুর্বলতার কারণেই হয়তো শাস্তির হাত থেকে বেঁচে গিয়েছিল তারা। গম্ভীর কণ্ঠে বলল, এক কথা শুনতে শুনতে মুখস্থ হইয়া গেছে। নতুন কিছু থাকলে কইয়েন। নাজির সারে মারা এত সহজ? হুটার সিদ্ধান্ত আমি নেই না, মানু। শত্রু মাইয়া সাবাড়িতে আইব, সাবাড়ির মাইয়া কিন্তু যাইব না। সে নিজে প্রস্তাব লইয়া আসছে, আর আমি শুধু সুযোগের সদ্ব্যবহার করতে চাইছি। খারাপ কি? বাপের দুর্বলতা হলো নিজের মাইয়া মানু, তাই আপত্তি করার কিছুই নাই। আর আমিও কারো মতামত চাই না। আবার ঠিক করলে কি, আর চাচাকে আপত্তি দিলাম, তাই আর কোনো কথা না কইয়া বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের খরচ কিন্তু বড় চাচা আমনের, অনেক টাকা পাই আপনার কাছে। কথা শেষ করে উঠে গেল নাজির। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমিরুল শাহর মাথায় হাত, দুর্বল কণ্ঠে বললেন, এখন কি হইব সিরাজ?
এই পোলা আমার কোনো কথা শুনে না, তুমি তো নিজ চোখেই দেখলা। পোলা কিন্তু চালাক আছে, কথায়ও যুক্তি আছে। ওই বলদ বাপের ঘরে এমন চালাক পোলা কেমনেতে পয়দা হলো? নাকি নাসরিনের অন্য জায়গায় চক্কর আছিল? দুলাভাই, সে অকর্মের ফসল। সশব্দে হাসলেন সিরাজুল্লাহ। আমিরুল শাহ বিরক্ত হলেন, এতে মুখ বাঁকিয়ে বললেন, চুপ থাকো মিয়া, তুমি জানতা না ওই বেডি কেমনে আসছিল? আর চক্কর থাকলে পোলার চেহারা বাপ দাদার মতো কেমনে হয়? একেবারে হুবহু আব্বার নাক কান পাইছে, আবার কপাল ঠোঁট সুভানের লাগান, উচ্চতায় মুমিনের সমান। আমাগো বংশের সবচেয়ে লম্বা তো মুমিনই। চোখের কথা কর না কেন, একেবারে মায়ের মতো। ওই চোখ আমি জীবনেও ভুলবো না। প্রসঙ্গ আবারও বদলালেন আমিরুল শাহ। চিন্তায় পড়ে গেলেন তিনি। নাজিরকে বুঝিয়ে আর লাভ হবে না, যা সিদ্ধান্ত একবার সে নেয় তাই করে ছাড়ে। তবুও ছোট ভাইয়ের সঙ্গে একবার শেষ পরামর্শ করে দেখবেন। বাড়ি থেকে বেরিয়ে মাটি সরু রাস্তা পেরিয়ে মেন সড়কে উঠতেই আবারও আকবর মিয়ার সঙ্গে দেখা হয়ে গেল নাজিরের। রোজ নিয়ম করে 2 বার দেখা হয়, সেদিন না করা 2 সপ্তাহ পেরিয়েছে। তবুও হাত ধুয়ে লোকটা পড়ে আছে তার পেছনে। নাজির অবশ্য কম ভাবেনি, ভেবেই শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে। আকবর মিয়া কিছু বলার উদ্দেশ্যে ঠোঁট নাড়ালেন, কিন্তু নাজির তাকে বলার সুযোগ দিল না। হাত থেকে আখের শেষ অংশটুকু ঢিল মেরে দূরে ফেলে দিয়ে তার আগে সে বলে উঠল, মেজাজ খারাপ, কথা কইগেন না তো। উত্তর কি একই? না বদলাইছে, রাজি আমি। চাচার লগে মাত্র কথা কইয়া আইলাম, আশা করি কয়েকদিনের মধ্যে হেরা আমগো কাছে আইব। আকবর মিয়া প্রথমে অবাক হলেন, পরপর মুখমণ্ডলে প্রকাশ পেল চাপা আনন্দ। বিড়বিড় করে আলহামদুলিল্লাহ বলে ত্যাগ করলেন স্থান। নাজিরের মতো ঘাটতেরা ছেলে যে এত দ্রুত রাজি হয়ে যায় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ নিয়ে গতকালও ছেলেটার বৃদ্ধর সঙ্গে তেরামো করেছিল, অথচ আজ দ্রুত পা চালালেন তিনি। এবার বাড়ির সবাইকে জানাতে হবে খবরটা। এতদিন এই ছেলের মতামতের জন্যই তো জানাতে পারেননি। মিশ্রির দিনগুলো বিশেষ ভালো যাচ্ছে না। গ্রামে আছে মাসখানেরও বেশি সময় ধরে। স্কুল ছেড়ে সমবয়সী বান্ধবীদের ছেড়ে এতদিন ভালো লাগে কোথাও, অথচ বাবা দাদা কিছুতেই তাকে যেতে দিচ্ছে না। মাঝখানে অবশ্য বিয়ে দেওয়ার ঝোঁক চেপেছিল তাদের মাথায়, তবে আল্লাহর অশেষ রহমতে মাথা থেকে আপাতত সেসব বেরিয়েছে, তাতেই শান্তি। দুপুরের খাওয়া শেষে নিজ স্ত্রী এবং বাড়ির পুরুষদের বসার ঘরে তলব করেছেন আকবর মিয়া। সুজন বাদে যথাসময়ে বাদবাকি সকলে এসে উপস্থিত হয়েছে সেখানে। আকবর মিয়া এসে বসলেন নিজের তুলো নরম বালিশ বিছানো কেদারায়। হাতলে 2 হাত রেখে পিঠ ঠেকালেন পেছনে। সৈয়দুন্নেসা জিজ্ঞাসা করলেন, সবাইরে ডাকলেন যে গুরুত্বপূর্ণ কিছু কইবেন? হ। একটু সময় নিয়ে নিজেকে গোছালেন তিনি, তারপর শুরু করলেন। পুত্ররা মাথা নাড়িয়ে সহমত পোষণ করলো। মিশ্রির বিয়া দিমু কইছিলাম, কিন্তু মন মতো পাত্র না পাইয়া শেষমেশ ঘটকরে আইতে নিষেধ কইরা দিছি। তার উপরে গ্রামের কিছু মানুষ এখনো আমগো মাইয়ার বিরুদ্ধে। পুত্ররা মাথা নাড়িয়ে সহমত পোষণ করলো। নাতি তালেব বলল, বড় মামার চিঠির মাধ্যমে আরিফের লগে মিশ্রির বিয়ের প্রস্তাব পাঠাইছে। ওইটা নিয়ে কি ভাবলেন দাদাজান? কিন্তু ভালা। তা ভালো, কিন্তু সারা জীবন কি আর মাইয়া বরিশাল পইরা থাকবো নাকি? তোর বাপে ওই প্রথম আমার বিরুদ্ধে গিয়া আমার নাতনিরে অত দূরে দিয়া রাখছিল, কিন্তু এইবার আর আমি দিমু না। যখন লঞ্চে ওঠে তখনই তো আমার ভয় লাগে। তাইলে নজরুল আলম জিজ্ঞাসা করলেন, পাত্র আমি ঠিক করে রাখছি, বাড়ির মাইয়া চোখের সামনে থাকবো, যখন ইচ্ছা তারে দেখতে পারবো। ওলা কেডা? নাজির শাহ। মুহূর্তে যেন স্থানটিতে বিস্ফোরণ ঘটল। বৃদ্ধর মুখে এমন একটা কথা কেউই আশা করেনি যেন। শুধু স্ত্রী সৈয়দুন্নেসা এবং ছোট পুত্র কাশেম আলী শান্ত রইলেন। দুজনে আগে থেকেই সবটা জানেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ না করে পারিবারিক কোনো সিদ্ধান্ত বৃদ্ধ নেন না। মাসুম ক্ষেপে উঠল, এই প্রথম আপনার লগে আমি একমত না দাদাজান। আমার বোন আমি কিছুতেই শাহবাড়িতে দিব না। আর নজিরের তো আমার একদমই পছন্দ না, হারামজাদায় বেয়াদব। ওর লগে বিয়া দিয়ে আমার বোনের জীবন ধ্বংস করবো না নাকি? আব্বা আপনি কিছু কর না কেন? কাশেম আলী নিচু স্বরে বললেন, আমার কোনো আপত্তি নাই আব্বা, আমারে আগে জানাইছেন। তারপরেও কেমনে? নাজির এমনিতে খারাপ না, চরিত্র বালা, পরিশ্রমী পোলা। গ্রামের কেউ ওর নামে খারাপ কিছু কইতে পারবো না। সবার বিপদে আগাইয়া যায়, শুধু একটু ঘাউরা, মুখের উপরে সত্য কথা কইয়া দেয়। খারাপ হইলে সেই দিন ওই বিচার সবাই সবার বিরুদ্ধে গিয়া আমগো মিশ্রির পক্ষে কথা কইতো।
আকবর মিয়া বললেন। কিছু সময়ের জন্য চুপ রইল মাসুম, তার সাথে সাথে রাহুল ও খেপা। নজরুল আলম বললেন, কার মনে কি আছে জানি না আব্বা, নিজেকেও মাইয়ার জীবন লইয়া খেলতে পারি না আমরা। যতই হোক শাহ বংশের পোলা হয়, আমগো মিশ্রি কি প্যাঁচগোছ কিছু বোঝে? আমার সিদ্ধান্তের উপরে তোর ভরসা নাই নজরুল? আমি কি কখনো তবুও লাইগা ভুল সিদ্ধান্ত নিছি? তা নেন নাই আব্বা, তবুও। কাশিম রাজি, তবু আম্মাই রাজি, তারপরেও তোরা এই কথা কস কেমনে? আমি ভাইবা সিদ্ধান্ত নিছি, কাশিমের মত নিয়েই প্রস্তাব দিছি। তালেব জিজ্ঞাসা করল, নাজের কি কয়, রাজি হয়? হ রাজি, 2-1 দিনের মধ্যেই ওর চাচারা দিন তারিখ ঠিক করতে আইব। তালেব বুদ্ধিমান পুরুষ, বাকি ভাইদের মতো হুটহাট রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে বেমানান। কথাও বলে কম, ভেবেচিন্তে। মাসুম ক্ষিপ্ত হয়ে বলল, আমি রাজি না, এই বাড়িতে আমি আমার বোন দিব না, আব্বাই রাজি থাকলেও না। নিজের কথা শেষ করে হনহনিয়ে সে চলে গেল ঘরে। কাশেম আলী করুণ দৃষ্টিতে তাকালেন পিতার দিকে। আকবর মিয়া আশ্বস্ত করলেন, বয়স কম, রক্ত গরম, বুঝাইলেই ঠিক বুঝবো, একটু সময় দে। নজরুল আলম পুনরায় বললেন, আমি জানি না আব্বা, আপনি কেন এই সিদ্ধান্ত নিছেন, কিন্তু অতীত নিশ্চয়ই ভুলেন নাই। নিজেকে স্বার্থ সিদ্ধির চক্করে ওই ছুড়ো মাইয়াটার না আবার ক্ষতি হইয়া যায়। অতীত ভুলি নাই, তবে এইটা আকবর মিয়ার নাতনি। কারো এত বড় কলিজা হয় নাই যে আমার নাতনির দিকে হাত বাড়াইব। আকবর মিয়ার পোলা নাতিরা কি মইরা গেছে, নাকি শরীরের জোর কইমা গেছে? সালিশে কিছু কইতে পারি নাই মাইয়া বাড়ির থাকার কারণে, কিন্তু তাই বইলা ক্ষমতা আমগো কম না। কেউ গায়ে হাত লাগাইতে এলে ওই হাতটাই কাইটটা দিবি, প্রয়োজন হইলে আমার মতন গুলি চালাইয়া দিবি, তবুও শত্রুগো কোনো ছাড় দিবি না। নজরুল আলম এই পর্যায়ে এসে হয়তো পিতার কথার অর্থ তার বুঝতে পারলেন, তাই চুপ রইলেন। তবে সে আলোচনা শেষ হলো না, চলতে থাকলো আরো বিভিন্ন বিষয়ে কথাবার্তা। রাতের আধার কেটে ধরণীতে ফিরেছে সূর্যের সফেদ আলো। বেলা বাড়ার পূর্বে গৃহস্থালির সমস্ত কাজ শেষ করে দুপুরে রান্নার আয়োজনে লেগে গেছে বাড়ির গৃহিণীরা। আকবর মিয়া এবং নাজিরের পাশাপাশি যে ফসলি জমি রয়েছে সেখানে বসেছে দুই পরিবারের ছোটখাটো এক বৈঠক। শাহবাড়ির মাত্র 3 জন সেখানে উপস্থিত, আমিরুল শাহ, মুমিনুল শাহ আর সামিউল শাহ। বাকি ছেলেদেরকে এ ধরনের কোনো বৈঠকে জোরপূর্বক উপস্থিত রাখার প্রয়োজন মনে করেন না তারা। মাস্টার বাড়ি থেকে এসেছে আকবর মিয়া, নজরুল আলম, কাশেম আলী আর তালেব। মাসুম, রুহুল, সুজন এই সম্বন্ধে রাজি না থাকায় আসেনি। মাস্টার বাড়ির ভেতরে প্রবেশে অনিচ্ছুক থাকায় দুই পরিবারের সুবিধার্থে এই বৈঠক আমিরুল শাহ নিজেই এখানে ডেকেছেন। তাই তিনি নীরবতা ভেঙে কিছুটা কটাক্ষ করে বললেন, শেষ পর্যন্ত আমার ভাতিজারে কানপোড়া দিয়েই ছাড়লেন। এই দুনিয়াত কি পোলা মানুষের আকাল পড়ছিল আমাগো বাড়ির কেন? একটুও কি ডর নেই? আকবর মিয়ার গম্ভীর মুখখানায় একছোটা হাসি ফুটে উঠল। বুক সমান সাদা দাড়িতে হাত বুলাতে বুলাতে নরম স্বরে বললেন, ডর আমার বাপেরই আসিল না, হ্যার পোলা হইয়া আমার কেমনে থাকবো? আমার পোলা নাতি গো এই শিক্ষা দিয়েই বড় করছি, আল্লাহ ছাড়া কাউরে ডরাবি না। চাপার জোর এখনো কমে নাই দেহি। তা আমার ওই অকেজো ভাইয়ের পোলার পিছে লাগছে কেন? এত দরদ 21 বছর আগে কইয়া ছিল? সেই প্রশ্ন তো আমারও, এতকাল কই আসিল দরদ? অযথা কথা বাড়াইস না, মনে রাখিস ময়লা ঘাটলে নিজের হাতই নষ্ট হয়। তাই আসল কথায় আয়। আমরা কেউ আমনে গোলগে সম্পর্কে রাজি না। নাজিরের বাপ বাইসা থাকতে তোরা রাজি হওয়া না হওয়ার কেডা? তাছাড়া নাজির রাজি, নাজির না হইলে তো আর তোগো পাঠাইতো না। ওই পোলাপাইন মানুষ, বয়স অল্প, আমনের মতো চতুর মানুষের কুমন্ত্রণায় হয়তো না বুঝিয়া হয় কইয়া দিছে। পোলাপাইন মানুষ, বয়স অল্প, তা ওই অল্প বয়সী পোলারে দিয়ে এত খাটাখাটনি করাস কেমনে? মায়া লাগে না? স্কুলে বই খাতা লইয়া দৌড়ানোর বয়সে খেতে হাল চাষ কইরা বেড়াইছে, তখন দরদ কই আছিল? এক গ্রামের হওয়ায় কোনো কিছুতেই দৃষ্টি আড়াল হয় নাই, তাই কথাবার্তা একটু বুঝা হইনা কস। আমিরুল শাহর কণ্ঠস্বর রোধ হলো। বলার মতো আর কোনো যুক্তিসঙ্গত কথাই খুঁজে পেলেন না। মুমিনুল শাহ বড় ভাইকে নীরব হয়ে যেতে দেখে নিজেই বলে উঠলেন, আমরা এই বিয়েতে রাজি না। নাজিরের লগে দেখা হইলে না কইরা দিয়েন। তা করস না কেন? আমাগো সব কথা কি আর ওই হুনে নাকি? তাইলে আমাগো কথা শুনবো ভাবলি কেমনে? পরে যদি গন্ডগোল বাধায়
চিনোস না ওই ঘাউড়ারে? চিন্তায় পড়লেন দুই ভাই, কথা ভুল নয়। একবার মুখ থেকে যা বের হয় নাজির তা করেই ছাড়ে। মাঝপথে বুড়োর মতো বদলালে বাড়ি থেকে মেয়ে তুলে আনতেও দুবার ভাববে না। এই ছেলের মতিগতির ঠিক নেই, পূর্বে এমন কাজ করেছে সে। দশম শ্রেণীতে থাকতে শাহরিয়ারের একবার এক মেয়েকে ভীষণ পছন্দ হয়। নাজিরের কাছে গিয়ে কান্নাকাটি করে বলেছিল মেয়েটাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। তার কয়েকদিন পরে সেই মেয়েকে কোথা থেকে যেন নাজির ধরে আনে বাড়িতে। শাহরিয়ারের তখন মনের বদল ঘটেছে, মন বসেছে পাশের গ্রামের আরেক মেয়ের উপর। তার জন্য কি মারটাই না ছেলেটাকে সে মেরেছিল। পুরুষ মানুষের মন বদল হবে কেন? ভালোবাসা কি এতটাই সস্তা? ভাগ্যের সামিউল আর নাজমুল তখন বাড়িতে ছিল, নইলে ওই ছেলেকে সেদিনই সদর হাসপাতালে নিয়ে ভর্তি করাতে হতো। এসে বাধ্য হয়ে মেয়ের বাবার সাথে শাহবাড়ির দুই কর্তা আপোষে বসে অর্থের বিনিময়ে ঝামেলার মীমাংসা করেছিলেন। কাশেম আলী বললেন, বিয়ার দিন তারিখ তবে ঠিক করা হোক। তোরা ঠিক করবি নাকি আমরাই করবো? উত্তর দিলেন না দুজন। তাই আকবর মিয়াই বললেন, কয়দিন ধইরা যেই বৃষ্টি হইতাছে, এখন যদি বিয়ার আয়োজন করি তাইলে দেখা যাইব বিয়া পরানের আগে বৃষ্টি নামছে। তোগো জানা মতে ভালো কোনো দিন আছে রে নজরুল? নজরুল আলম দুদিকে মাথা নাড়লেন, অর্থাৎ তিনি জানেন না। তাই কাশেম আলী বলল, কয়েকদিন পর শ্রাবণ মাস শুরু হইব। রেডিওতে শুনেছি প্রথম সপ্তাহে বৃষ্টি বাদলের আশঙ্কা কম। তাইলে শুভ কাজে দেরি করবো না, পহেলা শ্রাবণেই বিয়ার দিন তারিখ ঠিক করলাম। চিন্তা করিস না শাহর বেটা, আকবর মিয়া তার নাতিনের লগে সংসার করার লাইগা যা যা লাগে সব পাঠাইব। দুই ভাই আর কিছু বললেন না। মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে চলে গেলেন বাড়ির দিকে। নাজিরের মাথা থেকে বিয়ের ভূত নামাতে গতরাতে আমিরুল শাহ ছোট ভাইয়ের ঘর অব্দিও গিয়েছিলেন। সুবহান আলী শাহ তখন সবসময়কার মতো বিছানায় শোয়া। রাতের খাবার খাইয়ে নাজির গিয়েছে মাছ ধরতে, এটাই তার অবসর সময়ের শখ। বড় ভাইকে অসময়ে দেখে ভদ্রলোক ভারী আশ্চর্য হলেন। বহু বছর ধরে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। কোনো কারণ বা প্রয়োজন ছাড়া তার খবরও কেউ নেয় না। সেখানে হঠাৎ অনাকাঙ্ক্ষিত মানুষ এলো ঘরে। বড়ই অবাক করা কাণ্ড। চোখে মুখে আতঙ্ক নিয়ে তিনি শুয়ে রইলেন। আমিরুল শাহ হেসে জিজ্ঞাসা করলেন, কেমনে আছো সুবহান? শরীর ভালা? মুখ দিয়ে কি সব শব্দ করলেন লোকটা। আমিরুল শাহ সেসব বুঝলেন না। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন ভাইকে। যৌবনকালে লোকটা বেটে ছিল, বয়স বাড়ার সাথে সাথে উচ্চতা যেন কমেছে আরো। মাথায় বিশাল এক টাক পড়েছে, যদিও আমিরুল শাহর মাথায়ও টাক রয়েছে, তবে ছোট ভাইয়ের মতো এতটা নয়। শুয়ে থাকতে থাকতে পিঠে পায়ে পচনও ধরেছে। চোখের নিচে জমেছে নিদ্রাহীন রাত্রি সাক্ষী স্বরূপ গাঢ় কালচে দাগ। তা দেখে আচমকাই ভাইয়ের জন্য কষ্ট জাগলো আমিরুল শাহর মনে। যতই হোক একই মায়ের পেটের আপন ভাই তো। মনে মনে রবের কাছে অসুস্থ ভাইয়ের মৃত্যু কামনা করলেন। আর কতকাল চার দেয়ালের ভিতরে একটা বিছানায় পঙ্গুত্ব নিয়ে শুয়ে থেকে এভাবে কষ্ট তড়পাবে সে? এর থেকে বরং মৃত্যু শ্রেয়। পৃথিবীতে তার মতো ক্ষমতাশীল চতুর সবল লোকদের জন্যেই। সেখানে সুবহান আলী শাহদের কোনো মূল্য আছে নাকি? নীরবতা ভেঙে দ্রুত কথা সেরে ফেলতে চাইলেন। এই ঘরে বেশিক্ষণ থাকা যাবে না, দম বন্ধ লাগছে। হালকা কেসে বললেন, তোর বড় পোলায় এক্কেবারে তোর বিপরীত স্বভাবের হয়েছি। পয়দা করছস তুই, অথচ হয়েছে এক্কেবারে আমার মতন জাউরা। তুই তো জানোসই জাউরারা কেমন হয়। পোলারে একটু বোঝা, জীবনে বাপের কোনো দায়িত্বই তো পালন করতে পারলি না, এইবার কর। কাসেমের মাইয়ারে বিয়া করার চিন্তা মাথা থাইকা ঝাইড়া ফেলতে ক। মাস্টার বাড়ির লগে সাওগর সম্পর্ক কি আর ঠিক হওয়ার মতো? আমি জানি নাজির তোর কথা শুনবো, একটু বুঝাই সরে। তারপর দীর্ঘশ্বাস ফেলে আফসোস করে বললেন, জোয়ানকালের ভুল খুব খারাপ জিনিস, সারা জীবন ভোগায়। সুবহান আলী শাহ উত্তেজিত হয়ে গেলেন। মুখ থেকে ঝরতে লাগলো লালা। কণ্ঠস্বর থেকে নিঃসৃত শব্দের তেজও ক্রমশ বেড়েই চলল। অথচ সেসবে বিশেষ গুরুত্ব দিলেন না আমিরুল শাহ। অগুরুত্বপূর্ণ মানুষের অস্পষ্ট ভাষাকে গুরুত্ব দিয়ে লাভ কি? চলে এলেন নিজের দালানে। ভাইয়ের সাথে সাক্ষাতের পর তিনি যেন নিশ্চিত ছিলেন এই বিয়ের কথা আর এগোবে না। ছোট ভাই ঠিকই বুঝিয়ে দেবে নাজিরকে। বাবার কথা কে নাজির ফেলতে পারবে? অথচ তার ধারণা ভুল প্রমাণিত হলো। সুবহান আলী শাহ কি তবে কিছু বলেনি, নাকি নাজিরই কথা শুনেনি? একবার ভাবলেন আবারও যাবেন, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বদলালেন। নাজির জানলে বিপদ হবে, বড় ধরনের ঝামেলা বাঁধাবে ছেলেটা, তাই মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সামিউল অবশ্য পিতার কানে ফিসফিস করে বলল, এত চিন্তা কি এর আব্বা? মায়া আইব আমাগো বাড়ি, এর কিচ্ছু করতে পারবো না। নাজিরে চিনে না, এমনি এমনি রাজি হওয়ার পোলা না হো। নিশ্চয় শয়তানি কোনো মতলব আছে, এতে আমাগো লাভই হইব। ইশারায় মানুষ না চাইতে
ওই ভালো জানে। পুত্রের কথায় কিছুটা আশ্বস্ত হলেন লোকটা। স্ত্রীকে ডেকে জানালেন সমস্ত কথা। বিয়ের আয়োজন করতে হবে। কতদিন পর আবার শাহবাড়িতে বিয়ের উৎসব। নওশাদের বিয়েটা তো নামমাত্রই শুধু হয়েছে। বাড়িতে চাপা উৎসব মুখর পরিবেশ। অবশেষে বিবাহযোগ্য শেষ কন্যারও কদিন বাদেই বিয়ে পাত্র সম্পর্কে জানার পর থেকে এক নাগাড়ে কান্না করছে মিস্ত্রি। মায়ের আঁচলে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে বলল, এ বিয়ে আমি করবো না মা, আমাকে বোঝাও তুমি। ও মা। পারুল অসহায় মুখে বসে আছেন। শুনেছে মেয়ের আকুতি ভরা কান্নার শব্দ, অথচ কিছুই করার নেই তার। বিয়েতে তিনিও রাজি নন। বহুদিন ধরেই তার ইচ্ছে ছিল ভাগ্নের হাতে মেয়েকে সঁপে দেওয়ার, কিন্তু শ্বশুর স্বামী যে কি শুরু করলো স্বামীকে বলার পর তিনি বললেন, আব্বার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। আব্বা বুইচ্ছা শুই নাই এই বিয়ে ঠিক করছে, তাই তুমি চুপ থাকো। মায়ের দায়িত্ব তো কোনো কালেই ঠিকমতো পালন করতে পারল না। তারপর আর পারুলের বলার মতো কিছুই থাকে না। স্বামী বদমেজাজি লোক, সব রাগ শুধু বদ্ধ করে স্ত্রীর উপর এসেই ফলান। মুখের উপর কথা বললে গায়ে হাত তোলেন। যৌবনে একবার শ্বশুরের কাছে নিয়ে নালিশ করায় শ্বশুর রেগে গিয়েছিলেন ভীষণ। তখনই ছেলেকে সামনে দাঁড় করিয়ে গাল বরাবর দিয়েছিলেন থাপ্পড়। বাধ্য করেছিলেন স্ত্রীর কাছে মাফ চাইতে। সেই ঘটনার পর থেকে তেমন একটা স্ত্রীর গায়ে হাত তোলেননি তিনি। মুখ দিয়ে যত গালি দেওয়া। সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পারুল বললেন, কান্দে না মা, তোর আব্বাই তোরে অনেক ভালোবাসে। কখনো তোর খারাপ হইব এমন কিছুই করে নাই, এইবারও করব না। তুই খুব সুখী হইবি। আমি ওই বদলোককে কিছুতেই বিয়ে করবো না। ওই লোকটা ভালো না। ছোট ভাইয়ের সঙ্গে একবার ঝগড়া করেছিল, মারার হুমকিও দিয়েছিল। করবো না আমি বিয়ে। দীর্ঘশ্বাস ফেললেন পারুল। মৌন হয়ে ভাবতে বসলেন। দরজায় টোকা পড়ল। তখনই বাইরে থেকে ভেসে এলো অনুমতি চেয়ে প্রশ্ন। ভেতরে আইমো? মিস্ত্রি মায়ের কোল থেকে মাথা তুলে বসলো। কণ্ঠস্বর শুনে বুঝে গেল বাবা এসেছে। পারুল সিঁথি পর্যন্ত ঘোমটা টেনে উঠে দাঁড়ালেন। যেতে যেতে বললেন, হ আইয়েন। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলেন কাশেম আলী। অধরে মৃদু হাসি। পারুল চলে গেলেন। বাপ মেয়ের কথার মধ্যে থাকা তার নিষেধ। কাশেম আলী বিছানায় এসে বসলেন। কিছু সময় মেয়ের ফোলা মুখখানায় চেয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কাঁদছেন কেন আম্মা? সবারই ছাইরা শ্বশুরবাড়িতে যাইতে হইব বইলা দুঃখ লাগতাছে? প্রশ্ন করে উত্তর দেওয়ার সুযোগ দিলেন না, নিজেই ফের বললেন, চিন্তা নেই আম্মা, আমনের শ্বশুরবাড়ি খুব কাছে। ওই যে ওই পশ্চিম পাড়ায়। যাইতে আইতে বেশি সময় লাগবে না, এই ধরেন 5-10 মিনিট। ডুকরে কেঁদে উঠল মিশ্রি। মেয়ের কান্না সহ্য হয় না লোকটার। হাস্যোজ্জ্বল মুখে আধার নেমে এলো। বিচলিত হয়ে বললেন, কি হয়েছে আম্মা, আবার কাঁদেন কেন? আব্বা, আমি বিয়ে করব না। ধুর, বলদ মাইয়া, বিয়া করবেন না কেন? সবাইরেই করতে হয়। দেখেন না, ফাহমিদারও বিয়া হইছে, সেও শুরুতে করতে চাই নাই, কিন্তু এহেন যে অনেক সুখী। আপনিও সুখী হইবেন। জামাই যদি কিছু সময় লগে লগে আমার কাছে আইয়া কইবেন, আপনার ভাইগো লইয়া গিয়া ডর দেখাইয়া আইমু। শেষ কথাটা বলে শব্দ করে হেসে উঠলেন তিনি। কান্না থামিয়ে মিশ্রি হা করে দেখলো সেই হাসি। বাবা রাগী হলেও তার সামনে প্রাণ খোলা মানুষ। জীবনেও একটা ধমক পর্যন্ত দেয়নি। বুঝে গেল তার মতামতের ধার ধারে না কেউ। এই বিয়ে হবে যেভাবে হয়েছিল ফাহমিদার। সৈয়দুন্নেসা পুত্রবধূকে নিয়ে ঘরে এলেন। নাতনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হাই আল্লাহ, আমার নাতনির তো দেহে নাক ফুরাইয়া হয় নাই। হাই আল্লাহ, আমার নাতনির তো দেহে নাক ফুরাইনি হয় নাই। ওর নাক ফুরাইয়া দে। কয়দিন পর বিয়া, লোকে কি কইব? শুকাইতে তো একটু সময় লাগবো। মিস্ত্রি বাবার পেছনে লুকালো। চিৎকার করে বলল, আমার ভয় লাগে, আমি নাক ফোরাবো না, কিছুতেই না। মেয়ের আর্তনাদে কাশেম আলী বাধা দিলেন, থাক আম্মা, এই লইয়া আর জোড়াজুড়ি কইরেন না, বিয়ার আয়োজন করেন। যদিও নিয়ম অনুযায়ী বাড়ির সব মেয়েদেরই অল্প বয়সে নাক ফুরিয়ে দেওয়া হয়েছিল, শুধু মিস্ত্রির বেলাতেই হয়নি। তখন কি কান্না তার! শেষে বাবা ও মেয়ের কান্না দেখে বলেছিলেন, এখন থাউক, বড় হওয়ার পর দেখা যাইব। অথচ বড় হওয়ার পরেও মেয়ের ভয় আর কমেনি। বিয়ের দিন তারিখ ঠিক হতে প্রয়োজনীয় কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। তৈরি হয়ে আধা ঘন্টা সড়কে টেম্পোর জন্য দাঁড়িয়ে থেকে জেলাশহরের একটা আসবাবের দোকানে এসে পৌঁছেছে নাজির। সবসময়কার মতো মিল্টন তার সঙ্গী। পারভেজ অবশ্য চাচাতো ভাইয়ের পিছু পিছুই এসেছে। দোকানির সঙ্গে কথা বলে সেগুন কাঠের একটা আলমারি আর শোকেস তৈরির বায়না দিয়ে বেরিয়ে এলো নাজির সহ বাকিরা। চারিদিকে দুপুরে রোদের আলো ঝলমল করছে। তাপ একটু বেশি। মিল্টন গোমরা মুখে বলল, শেষমেশ আমনেও বিয়ে করে ফেলবেন ভাইজান? কেন, তুই খুশি না? খুশি তো হওয়ার কথা, কিন্তু হইতে পারতাছি না। এত মাইয়া থাকতে মাস্টার বাড়ির মাইয়াই কেন ভাইজান? ওরা তো আমগো শত্রু।
তাহলে মাসুমের বোনরে আমি ভাবি হিসেবে মানতে পারবো না, আগেই কয়ে দিলাম। ভাবি না মানতে পারলে চাচি কইয়া রাখিস। কি যে কন্যা ভাইজান, আপনি আমার ভাইজান হইলে আপনার বউরে আমি চাচি কইয়া কেমনে ডাকবো? তুই তো ভাবি সাহেব মানতেই পারবি না, না মানতে পারলে এটা শেষ উপায়। আমার জ্ঞানতে এখন নিজের শত্রু বাড়ির মাইয়া বিয়ে করবি, লজ্জা নাই? আমি কি তোর মতো বাপের পোষা কুত্তা বলত নাকি বেকার? আমি রোজগার করে বাপ চালাই, ভাই চালাই, আর মানুষের সংসার চালাই, মানুষের উপরে জবাব দিতে পারি। তোর বাপ রাজি না, তারপরেও তাগো দিয়ে বিয়ে ঠিক করে আসছি। তুই পারতি? একটা চটকনা খাইয়া তো কয়েক সপ্তাহ পালাই আইছিলি, নির্লজ্জ কোথাকার। তোর বাপরে বোবা পঙ্গু বানায় দিছে, দাদারে খুন করছে, তারপরেও তোর বাপ ভাই আর চাচা মিল্লা আমার বাপের লগে বাটপারমি কইরা জমি খাইছে, আমারে ব্যবসার একটা টাহ দেয় নাই। ছোট থেকে কষ্ট করছি, সেসব দেহস নাই গোলমের পুত। এখন তোর বাপের লগে আমার কি করা উচিত? কলজা বাইর করে কুত্তা দিয়ে খামু নাকি থানায় যামু, কোনটা? নিষেধ করছে কেডাই? কিছু করস নাই কেন? পরে তো তোমরা ভাইয়ারা আইয়া ঘুমের ঘরে আমরা কেউ পাইয়া মারবো, সাথে আবার তোমাকে কুলঙ্গার এক ধুলো ভাইও আছে। হালারে সহ্য হয় না আমার। হ আমি এমন না, আমার বাপ ভাইরাও এমন না। হ তোমার আমার হাউয়া। মুখ ভালা কর ভাই। তোকে থুতমা দেখলে আর ভালো করতে পারি না। থুতমা আবার কোন দেশের ভাষা ভাইজান? আমার নানা শ্বশুরের দেশের। বুঝতে পারল না মিল্টন। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ ভাবলো, তারপর বুঝতে পেরে শব্দ করে হাসলো। মিল্টন পুনরায় জিজ্ঞাসা করলো, নওশাদ ভাই বিয়া দাইব না? সংবাদ পাঠাইলেন না তো ভাইজান? পাঠাবো না। ওই কি আমারে ওর বিয়ের দাওয়াত দিছিল? আমিও দেব না। একেবারে বিয়ে কইরা বউ ঘরে তুললা ছবি ছৌ চিঠি পাঠামো। ভারী মজা পেল মিল্টন। পারভেজ ভোতা মুখে বলল, ছোট চাচাই আব্বাসের হাত দিয়া চিঠি পাঠাইয়া দিছে। তাব্বরি করতে করছে কিটা? আব্বাই। ফের লগে তোর বাপরে আমার সহ্য হয় না। ফতে আলিশা একটা বাহিনচুত পয়দা করছে। দীর্ঘশ্বাস ফেললো পারভেজ। তার আশাটাই বোধহয় ভুল হয়েছে আজ। নাজিরের সাথে কথা বলা মানে তার বাপ তুলে গালি দেওয়া। অবশ্যই ঘাটতারা সেই গালি সামনাসামনিও দেয়। বিপরীতে আমিরুল শাহ কিছু বলতে পারেন না, হাঁ করে তাকিয়ে থাকেন মুখের দিকে। রাখতে রাখতে নাজির হাওয়া। একটা হোটেল দেখে নাজির পড়ল, ক্ষুধা লাগছে, চল খাইয়া আসি। এরপর বিয়া শাড়ি আর পাঞ্জাবি কিনতে যাবো। ধুর, বিয়া মানেই খরচ আর খরচ। এর থেকে আকাশে নাতি লইয়া পালাই গেলে ভালো হইতো। টাকা পয়সা বাঁচতো, সব তোর বাপের থেকে ওসুল করমুড়ে পারবেস। পারভেজ চুপ রইল। তার বাপের ভাগ্য দেখে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।